ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-20 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। রাজধানীর উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সরকারের ব্যাপক দুর্বলতা দেখছেন অনেকেই। বিশেষ করে মৃত্যুর সংখ্যা ও এইচএসসি পরীক্ষা স্থগিত করা নিয়ে সমন্বয়হীনতা ছিল চোখে পড়বার মতো, যে কারণে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণের পাশাপাশি রাজনৈতিক দলগুলোও অনেকটা ক্ষুব্ধ সরকারের প্রতি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মরদেহ গুম ইস্যুতে সরকারের সঠিক বক্তব্য আসা উচিত ছিল। বিমান বিধ্বস্তের পর দলটি শিক্ষা উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যর্থতাও দেখছেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম অধ্যাপক ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ দাবি করে তার পদত্যাগ চেয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিবাদের উত্থান চেষ্টা পরিলক্ষিত করছেন। এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখতে পাচ্ছে অন্তর্বর্তী সরকারও। উদ্ভূত এই পরিস্থিতিতে গতকাল বিএনপি, জামায়াত, এনসিপি সহ 4 দলের সঙ্গে বৈঠকের পর আজ আরও 13 দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পাবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেবল সংকট তৈরি হলেই নয়, ঘন ঘন যেন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে। বিমান বিধ্বস্তের ঘটনার পর শিক্ষার্থীদের ক্ষোভ বিক্ষোভে 2 উপদেষ্টার 9 ঘণ্টা অবরুদ্ধ থাকবার মধ্য দিয়ে গতকাল আবারও রাজনৈতিক দলগুলো যখন অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনার পাশাপাশি স্বজনপ্রীতির অভিযোগ তুলছে, তখন বোঝাই যাচ্ছে এক প্রকার চাপ অনুভব করছে সরকার। যদি তাই হয় তবে এর থেকে উত্তরণের উপায় কি? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আরমান হুসাইন এবং আছেন দাসুদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। রাজিকুজ্জামান রতন, যে ঘটনাগুলো বলছিলাম, রাজধানীর উত্তরায় স্কুলের আসলে যে নৃশংস ঘটনা, যে মর্মান্তিক ঘটনা আমরা দেখেছি, সেখান থেকে শুরু করে নানান ইস্যু নিয়ে এই সরকারকে নানানভাবে আসলে আমরা চাপে পড়তে দেখেছি। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে অনেকেই আসলে নানানভাবে এই সরকারের এক ধরনের সমালোচনা করছেন এই মুহূর্তে। সেই সাথে আমি যদি একটু বলি যে অনেক বিশেষজ্ঞরা বলবার চেষ্টা করছেন, স্বল্প দক্ষ কিংবা অনভিজ্ঞ সরকারের অধীনে থাকার ফলাফল আসলে এই ঘটনাগুলো, যেগুলো একটার পর একটা ঘটে যাচ্ছে। আপনিও কি তাই মনে করছেন? ধন্যবাদ। একটা বিপর্যয়ের মধ্য দিয়ে 2 ধরনের পরীক্ষা হয়, যে বিপর্যয় মোকাবেলা করার সামর্থ্য কতটুকু আছে, আর বিপর্যয় মোকাবেলা করার জন্য তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় কীরকম দিয়েছেন। সামর্থ্যটা গড়ে ওঠে দীর্ঘদিনের প্রচেষ্টায়, আর তাৎক্ষণিক যে মোকাবেলা করা সেটা মানে গড়ে ওঠে একটা রাজনৈতিক দূরদর্শী চিন্তার মধ্য দিয়ে। যেমন এই ঘটনাটা ঘটবার পরে পরেই 3টা কাজ যদি করা যেত। প্রথমত, প্রধান উপদেষ্টা সবাইকে ডেকে নিয়ে একটা জরুরি ভিত্তিতে একটা বৈঠক ডেকে ফেলতে পারতেন। এটা 15 মিনিটের বৈঠক হতে পারত। তাহলে সরকার যে ব্যাপারে সবচেয়ে উদ্যোগী সেই মেসেজটা পৌঁছে যেত। 2, কলেজ কর্তৃপক্ষ সাথে সাথে যদি এই বিষয়টা নিশ্চিত করতেন যে কলেজে ছাত্র কী পরিমাণ ছিল, ছাত্রছাত্রী কী পরিমাণ ছিল, ফলে এই যে আহত বা নিহত নিয়ে যে একটা আশঙ্কা, সংশয়, সন্দেহ, এগুলো থাকতো না। 3, যে আমাদের বার্ন ইনস্টিটিউটে আসার এই রাস্তাটা কিভাবে কত স্মুথ এবং ইজি করা যায়, তার জন্য যদি একটা খুব দ্রুত ব্যবস্থা নিতেন, মানুষ দেখতো যে সরকার তার ভিজিলেন্সটা কীরকম আছে। আমরা তো কোনো দুর্ঘটনা বলে কয়ে আসতে দেখি না কখনো, কিন্তু দুর্ঘটনার পর মেজারগুলো কি নেওয়া হয় সেটা দিয়ে অনেক কিছু বিবেচনা করা হয়। ফলে এর পরে মানুষের যে উদ্বেগ বলি আর সহানুভূতি বলি, উদ্বেগ থেকে মানুষ নানা ধরনের প্রশ্ন করেছে, আর সহানুভূতি থেকে মানুষ হাজার হাজার মানুষ গিয়ে ওখানে উপস্থিত হয়েছে। এই যে সহানুভূতি জানাবার জন্য যে মানুষরা গিয়েছেন, তাদেরকে কিভাবে পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করবেন, সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টের একটা বিরাট দুর্বলতা দেখলাম। যেখানে বলা হলো যে আগুনে পোড়া বা অগ্নিদগ্ধ রোগীর জন্য কখনোই সেই সময় রক্ত দরকার হয় না। তাহলে ওখানে রক্ত নেয়ার জন্য বা রক্ত দেওয়ার জন্য এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? আবার রাজনৈতিক নেতাদেরকে আমরা যেভাবে আসলে দলবল সহ সেখানে যেতে দেখেছি, সেই সংক্রমণের সংখ্যাও তো ছিল। তারা তো আসলে দীর্ঘদিন ধরে রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদেরকে আমরা যথেষ্ট অভিজ্ঞ বলছি, তারাও তো একই ধরনের ভুল করলেন বলে কি মনে করেন? সেখানে 2টো জিনিস ছিল। যেমন আমরাও গিয়েছিলাম, আমরা বামজোটের পক্ষ থেকে গিয়েছিলাম, বাসদ, সিপিবি। আমরা গিয়ে কিন্তু আমরা ফুটপাতে দাঁড়িয়েছিলাম, কারণ আমরা এইটুকু মনে করেছি যে শরীরের সবচেয়ে বড় অর্গানটার নাম হচ্ছে স্কিন, ত্বক।
এটা যখন পুড়ে যায়, এটা যখন ওপেন হয়ে যায়, কখনো ইনফেকশনের সবচেয়ে বেশি এটা থাকে। কারণ এর আগে অনেকগুলো আমরা ওই নিমতলা ট্র্যাজেডি এগুলো আমরা দেখেছি। ফলে আমরা এখানে সহানুভূতি থেকে একটা সহযোগিতার মনোভাব নিয়ে দাঁড়িয়েছি। কিন্তু কেউ কেউ এমন ছিলেন যে হয় তারা মিডিয়াতে প্রজেক্টেড হতে চেয়েছেন, অথবা মিডিয়া ভীতি তাদের ছিল। মিডিয়া ভীতি মানে অমুক দলের কেউ আসেনি, এই ধরনের একটা নিউজ যদি হয়ে যায়, সেই ভয় থেকেও কিন্তু অনেকে গিয়ে আবার ওখানে তার মিডিয়া প্রজেকশনটা করতে চেয়েছিলেন। ফলে এটা একটা দিক। আর সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে এর আগে অনেকগুলো এরকম ঘটনা ঘটেছে, সেগুলো ম্যানেজ করার ক্ষেত্রে আগের সরকারের যেরকম অদক্ষতা ছিল, এই সরকারেরও সেই রকমই অদক্ষতা। আবার এইচএসসি পরীক্ষা স্থগিত করা নিয়ে আসলে রাতভর এক ধরনের নাটকীয়তা আমরা দেখেছি, সেটিও আসলে একটি বড় সমন্বয়হীনতা ছিল। পরদিন সচিবালয়ে আসলে আমরা যে এই ধরনের বিক্ষোভ দেখেছি ছাত্রদের, সেটিও কি মনে করেন আপনি? এটাকে সমন্বয়হীনতা বলবো না, এটাকে দায়িত্বহীনতা বলবো। কারণ যখন সারা দেশে শোক ঘোষণা করা হয়েছে, তখন তো সেই সঙ্গে একই সঙ্গে ডিসিশনটা চলে আসতে পারতো যে পরের দিনের পরীক্ষাটা স্থগিত হবে। এখন বলছেন পরীক্ষা স্থগিত করার মতো বিষয় তো মিটিং না করে নেওয়া যায় না, এরকম অনেক কিছু থাকে, স্ট্যান্ডিং অর্ডার নিতে হয়। উপদেষ্টার এই ক্ষেত্রে তো টেলিফোনিক কমিউনিকেশনে এই সিদ্ধান্তটা নিতে পারতেন। না নেওয়ার কারণে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটলো, সেটা কিন্তু বিক্ষোভের বহিঃপ্রকাশ, অব্যবস্থাপনার বহিঃপ্রকাশ, এবং তার সঙ্গে সঙ্গে সরকারের প্রতি যে আস্থাহীনতা, তারও একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আপনি শুরুতে যে একটা কথা বলেছিলেন, এই ঘটনার মধ্য দিয়ে সরকার কি চাপে পড়েছে? পৃথিবীতে এমন কোনো সরকার দেখান তো যে সরকার চাপে থাকে না। সরকার মানে তাকে চাপে থাকতে হবে, হ্যাঁ, দুই ধরনের চাপ। একটা থাকে প্রত্যাশার চাপ, আর একটা থাকে প্রতিশ্রুতি পূরণের চাপ। আর এই সরকার যেহেতু একটা আন্দোলনের মধ্য দিয়ে আসা সরকার, ফলে আন্দোলনের মধ্যে নানা ধরনের আকাঙ্ক্ষা মানুষের ছিল, ফলে সে আকাঙ্ক্ষাগুলোর প্রতিপালন দেখতে চাইবে। একটা বছর কিন্তু একেবারে কম সময় নয়। একটা বছর যদি কোনো একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকতো, কিংবা কোনো একটা নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতো, জনগণ তার কাছে কী কী দাবি করতো, সেই তুলনায় দাবি কিন্তু অনেক কম। ফলে সরকার কিন্তু সেই ক্ষেত্রে কী কী ভূমিকা পালন করেছে, জনগণের ব্যাক অফ দ্য মাইন্ড সেটা কিন্তু আছে। এই ভূমিকার জায়গাগুলো নিয়ে তার মানে এখন আসলে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। আরমান হোসেন, আপনার কাছে আসি। এনসিপিকে দীর্ঘদিন আসলে এই সরকারের এক ধরনের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক দল বলার চেষ্টা করেছেন পুরনো রাজনৈতিক দলগুলো। এই ঘটনার পর থেকে আমরা নানান ধরনের সমালোচনা এনসিপিকেও করতে দেখছি অন্তর্বর্তী সরকারের। আমি একটু হাসনাত আবদুল্লাহর স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে তার দেওয়া বক্তব্যে আসতে চাই। তিনি স্পষ্ট বলেছেন স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা। তিনি এটাও বলেছেন ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? এটি আসলে আপনাদের কি এক বছর পরে মনে হয়েছে, নাকি এক বছর আসলে আপনাদের জন্য কোনো ধরনের বলবার সুযোগ তৈরি হয়নি, কোনো ক্ষেত্র তৈরি হয়নি, তাই আপনারা এক বছর পর বলেছেন? ধন্যবাদ আপনাকে। দেশ বিদেশে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। 5ই আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর এনসিপি অথবা যখন আমাদের গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব ছিলেন, তারা এই সরকারের যে জায়গায় সমালোচনা প্রয়োজন ছিল, যে জায়গায় দুর্বলতা ছিল, সেখানে সরাসরি ওপেনলি সমালোচনা করেছেন। আমরা যখন উপদেষ্টাদের নিয়োগের ব্যাপারটা যখন এগিয়ে যাচ্ছিল এবং ক্রমে ক্রমে যখন উপদেষ্টারা নিয়োগ করা হচ্ছিল, সেক্ষেত্রে আমরা বলেছি যে উপদেষ্টাদের নিয়োগের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স, তাদের ফিল্ড ওয়ার্ক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল, সেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। এবং আমরা কিছু কিছু উপদেষ্টাদের, আপনি যে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের কথা বললেন, আজকে যিনি যে মন্তব্য করলেন, উনি সেম একবার মন্তব্য করেছিলেন যে উপদেষ্টারা তাদের যে অফিস ওয়ার্ক, তাদের যে তৎপরতা দরকার ছিল অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পরিচালনার জন্য, সেক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন। কিছু কিছু উপদেষ্টার কাছ থেকে আমরা স্কিলের অভাব এবং তাদের কাছ থেকে যে প্রপার কমিটমেন্ট, সেটার অভাব আমরা দেখতে পেয়েছি। আজকে হাসনাত আবদুল্লাহ যে মন্তব্য করলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে নিয়ে, এটা খুব যথার্থ একটা মন্তব্য। কারণ আমরা যদি ওনার ব্যাকগ্রাউন্ডটা চেক করি, উনি ছিলেন 2011 সালে, আপনারা গত এক বছরে চেক করেন? আমরা এটা বলেছি, আমরা এটা চেক করেছি। আমি বললাম যে আমরা ওনাদের যে জায়গায় সমালোচনা দরকার ছিল, যে জায়গায় ব্যর্থতা ছিল, তার ব্যাপারে একদম সরব ছিলাম। আমরা ওপেনলি বলেছি এটা, যে এইখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব, যে ম্যান্ডেট, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশাল। দেশের সকল জনগণ, দেশের সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে সরকার গঠন করা হয়েছে এবং গণঅভ্যুত্থানের পরবর্তী যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের গুরু দায়িত্ব সরকারের আছে। তো সেক্ষেত্রে উপদেষ্টা যারা থাকবেন এই সরকারকে পরিচালনা করতে, তাদের অবশ্যই স্কিল্ড, তাদের অবশ্যই সেই জায়গা থেকে তৎপর এবং আরও বেশি পরিমাণে কমিটেড হওয়া দরকার। কিন্তু সেই জায়গায় আমরা এই ব্যর্থতা অথবা আমরা যদি গ্যাপ, সেটা আমরা দেখেছি এবং প্রতিনিয়ত ক্রমাগতভাবে আমরা সেই বক্তব্যগুলো দিয়ে এসেছি দলগতভাবেই। তো আজকে যে নূরজাহান বেগমের ব্যাপারে যে কথা আসছেন স্বাস্থ্য উপদেষ্টার বিষয়, ওনার যে ব্যাকগ্রাউন্ডের কথা, ওনার যে প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেটা কখনোই স্বাস্থ্য মন্ত্রণালয় বা হেলথ সেক্টর কেন্দ্রিক ছিল না।
উনি ছিলেন একটি ব্যাংকের ভারপ্রাপ্ত পরিচালক, এরপর সোশ্যাল ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে উনি কাজ করেছেন। তো এমন একজন ব্যক্তিকে আপনি যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যে হেলথ সেক্টর বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণে অবহেলিত দুর্নীতিগ্রস্ত ছিল, সেখানে দায়িত্বে নিয়ে এসেছেন, তিনি কিন্তু তেমন কিছু করতে পারেননি। এখানেই আমার প্রশ্ন, আমার আমি এটাই জানতে চাইছি যে আজকে এসে আপনারা যত সুস্পষ্টভাবে ওনার পদত্যাগ দাবি করেছেন, যেভাবে খুব স্পষ্টভাবে আপনারা বলার চেষ্টা করছেন যে এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়, আমরা বললে বিড়াল বেজার হয়, এই শব্দ উচ্চারণ করেছেন হাসনাত আব্দুল্লাহ। এই শব্দগুলো বা আপনি যখন ফ্যাক্ট চেকিং এর কথা বলছিলেন, যখন ওনাকে উপদেষ্টা করা হয়েছে, এই 1 বছরে আপনারা কখনো এত সুস্পষ্টভাবে ওনার পদত্যাগ এর আগে কখনো কি দাবি করেছেন, নাকি এই মাইলস্টোন ঘটনার পর আসলে আপনাদের চোখের কাঠের চশমাটি খুলেছে? আচ্ছা, কাঠের চশমাটি কখনো ছিলই না, যে নতুনভাবে খুলবে সেই চশমাটি আমাদের আসলে কখনোই ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলা হয় বা বলার চেষ্টা করা হয়, যেটা এনসিপির সরকার বা এনসিপি এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে, এই সরকারকে এনসিপি এককভাবে সাপোর্ট করে যাচ্ছে, বিষয়টা কি একেবারেই ভুল। কারণ এনসিপি এই জাতীয় এই যে ঐকমত্য কমিশনের যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন, তাদের নিয়োগ থেকে শুরু করে তাদের যে ম্যান্ডেট, তাদের যে কার্যাবলী, এটা কিন্তু একটা রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে, সবার এগ্রিমেন্টের ভিত্তিতে। এবং আমরা সময়ে সময়ে যখন রাজনৈতিক আমরা দল হিসেবে যখন 28শে ফেব্রুয়ারি আমাদের গঠন হয়, তারপর থেকে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সর্বদাই ওপেনলি এই সরকারকে ক্রিটিসাইজ করেছে। যেমন দেখা গেল সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের একটা দুর্বলতা আমরা প্রতিনিয়ত তুলে ধরছি, যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকার যেভাবে কাজ করতে পারত, বিচারের দৃশ্যমান অগ্রগতি সাধনে সরকার যেভাবে কাজ করতে পারত, তাতে ব্যর্থ হচ্ছে। এটা যদি আপনি নিউজ মিডিয়া এবং আমাদের প্রেস বিজ্ঞপ্তিগুলো দেখেন, আমরা ওপেনলি বলছি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সরকারের যে দায়িত্ব, আমরা তো সবসময় মনে করি রাজনৈতিক দল হিসেবে সরকারের দায়িত্ব অন্যান্য রাজনৈতিক দলের দল গঠিত যে সরকার হয় তার চাইতে অনেক বেশি। তো সেই জায়গায় সরকার ব্যর্থ হচ্ছে, এবং আমরা কখনোই সরকারকে গৌণভাবে সমর্থন করার জন্য আমরা সেই সাপোর্ট দিয়ে যাইনি, অথবা আমাদের যে সমালোচনা করার যে মাত্রা অথবা সমালোচনার যে আমাদের যে কার্যক্রম, সেটা কখন আমরা পিছিয়ে আসিনি। আমরা সরব ছিলাম সমালোচনার ক্ষেত্রে, এবং আমরা এখনো মনে করি এই সরকার মাইলস্টোন কলেজের যে দুর্ঘটনা, এটার পরে যেটা দেখা যাচ্ছে সরকার ক্রাইসিস ম্যানেজমেন্ট স্কিলে অনেক বেশি পরিমাণে দুর্বল। আসবো আমি আপনার কাছে, সরকারের আমরা মনে করি যে হচ্ছে আরো বেশি পরিমাণে সরকারের তৎপর হওয়া উচিত, এবং এই বিষয়গুলো যদি অ্যাড্রেস করতে না পারে, সেক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তার বাস্তবায়নটা অনেকটা অসম্ভব হয়ে পড়ে। হেলেন জেরিন খান, রাজনৈতিক দলগুলোর সাথে আসলে আরো ঘন ঘন আলোচনায় বসার কথা আপনি নিশ্চয়ই জানেন যে আজকে প্রধান উপদেষ্টা বলেছেন। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল আসলে এটিও আজকে বলেছে যে কেবল সংকট তৈরি হলেই আসলে এই অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর কথা মনে হয়। এখন আসলে যে ধরনের চাপ অন্তর্বর্তীকালীন সরকার অনুভব করছে, সেই জায়গাটিতে শুধু নির্বাচন চাওয়ার মধ্য দিয়েই কি আসলে সব সমস্যার সমাধান সম্ভব বলে বিএনপি মনে করে? না, অবশ্যই না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে যারা এসেছেন তাদেরকে শুভেচ্ছা। বিএনপি কখনোই এটা মনে করে না। বিএনপি প্রথম থেকেই যেটা হচ্ছে যে বিএনপি এই উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমরা মনে করি সকল দল ঐক্যমতের ভিত্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় যে প্রধান উপদেষ্টা ফ্রান্স থেকে এসে প্রথম বললেন তাকে এনসিপি নিয়োগ দিয়েছে, যেটাতে মানে আমি মনে করি অন্যান্য রাজনৈতিক দল আবার সংস্কারের ইস্যু যখন আসে তখন বলা হয় যে বিএনপিকেই তিনি সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিচ্ছেন। বিএনপিকে সুযোগ সুবিধা দিচ্ছেন, এইটার কোনো এখন পর্যন্ত কোনো বাস্তব প্রমাণ কিন্তু এই জাতি দেখতে পায়নি। কিন্তু প্রধান উপদেষ্টা নিজে মুখে যেটা বলেছেন সেটা কিন্তু এই জাতি শুনতে পেরেছে। এটা একটা বিষয়। পরবর্তীতে যে অন্যান্য উপদেষ্টা মণ্ডলী যাদেরকে নিয়োগ দেওয়া হলো তারা কেউ কিন্তু ঐক্যমতের ভিত্তিতে আসে নাই। এটা অনেকটা প্রধান উপদেষ্টা নিজের ইচ্ছাই অনেকজনকে, এইটা নিয়ে অনেকে বলা হয় যে এনজিওগ্রাম কিংবা চট্টগ্রাম ভিত্তিক, এবং কখনো কখনো এখনো বলা হচ্ছে যে ফ্যাসিস্টদেরই অনেকে চলে আসছে এখানে। তো এটা নিয়ে তো চরম বিতর্ক আছে, বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে এখন এই জায়গাটায় যে এখন নতুন করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, আমি মনে করি নতুন না, এটা ডে 1 থেকেই ওনাকে নিয়ে কিন্তু বিতর্ক আছে। আপনার মনে আছে কি না যে জুলাই আগস্টে যারা ইনজুরি হয়েছিল, মানে যারা অসুস্থ হয়েছিল, তাদেরকে যখন দেখতে গিয়েছিল অনেক দিন পরে, তখন কিন্তু ওই স্বাস্থ্য উপদেষ্টাকে ঘিরে ওই জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছিল, তাকে একদম আটক করা হয়েছিল। তখন সে কোনোভাবে ওখান থেকে চলে এসেছিল, এবং বারবার করেই বলা হয়েছিল যে এই নারী কে, মানে এই নারী একমাত্রই জানে যে প্রধান উপদেষ্টা সহযোগী হিসেবেই করেছে, কিন্তু তার তো তেমন কোনো কিছুতেই এই মানে অবদান নাই। বিশেষ করে আপনি ধরেন দীর্ঘ 17 বছর যেই ধরনের বাংলাদেশে অত্যাচার, মানে বাংলাদেশের মানুষ যতটা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে,
হয়েছে, জেলে গিয়েছে, অনেক পরিবার গুমের শিকার হয়েছে, বছরের পর বছর বাড়ি ছাড়া হয়েছে। তো সেই জায়গায় কিন্তু ওনাকে কখনোই দেখা যায়নি। তো এরকম এনসিপি কে যে প্রশ্ন করছি, এই প্রশ্নটি আমি আসলে বিএনপির কাছেও করতে চাই। আপনারাও কি আসলে বিগত এক বছরে কখনো বলেছেন, আপনারা খুব সুস্পষ্টভাবে তার পদত্যাগ দাবি কি করেছেন? আমরা হয়তো তাকে বলি, মানে একদম সুনির্দিষ্টভাবে তার পদত্যাগ দাবি করি নাই। আমরা যে 3 জনের পদত্যাগ দাবি করেছিলাম, আপনারা দেখেছেন সেটা কিভাবে সেই 3 জনকে আবার বিএনপির সামনে এনে বিএনপিকে অনেকটা অ্যাসাল্ট করা হয়েছে। কিন্তু আমরা একটা বড় দল হিসাবে আমরা সবসময় উদারতার প্রমাণই আমরা রাখতে চাচ্ছি। ঐক্যমতের মানে ভিত্তিতে এই দেশটি পরিচালিত হোক, এই মুহূর্তেই আমরা কোনো ধরনের মানে ফ্যাসিস্ট বিরোধী যে আমাদের একটা বিরাট ঐক্যমতের সৃষ্টি হয়েছিল, সেখানে কোনো ধরনের বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটুক, এটা কিন্তু বিএনপি চায় নাই। সেই কারণে বিএনপি অনেক কিছু কিন্তু ওভারলুক করেছে, কিন্তু বিএনপি তার মেসেজটা কিন্তু জাতির কাছে উপস্থাপন করছে। কিন্তু বিএনপিও কি নানাভাবে তাহলে এই সরকারকে চাপে রাখছে? বিএনপি কোনটা পছন্দ করছে না পছন্দ করছে না, বিএনপি চাপে রাখছে না। বিএনপি যেটা মনে করছে যে বিএনপি দেখতে পাচ্ছে যে ওনারা ভুল করছে, এই ভুলের খেসারত এই জাতিকে দিতে হবে, শুধু বিএনপিকে না, এই জাতিকে দিতে হবে। সব ভুল সমাধান হয়ে যাবে শুধু নির্বাচন হলে? সব ভুল সমাধান হবে নির্বাচন হলে না, তবে অনেকখানি ভুল সমাধান হবে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে। এবং গণতন্ত্র চাইলে নির্বাচন চাওয়া যাবে, সেটিও যথেষ্ট স্বাভাবিক। ভুল ভ্রান্তি থাকবে, ভুল ভ্রান্তি কোনোদিন একেবারেই নির্মূল হবে না, কিন্তু কথা যে এমন কোনো ভুল হবে না যেটা আমরা জেনে শুনে ভুল করছি, সেই ভুলটা কখনোই কিন্তু জাতি মাফ করবে না। সেই ভুল মাফ করতে গেলে জাতিকে বিরাট খেসারত দিতে হয়, সেটা কিন্তু আমরা দীর্ঘ 17 বছর আমরা অনেকে জীবন দিয়ে এই সরকারকে যথেষ্ট বার আসলে অনভিজ্ঞ সরকার বলা হচ্ছে। এবং আপনি নিশ্চয়ই জানেন, আসলে বেশ কিছুদিন ধরে আমরা অনেকভাবেই দেখছি, কিংবা আসলে অনেক বিশেষজ্ঞরা বলার চেষ্টা করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকিয়ে আসলে সরকার পরিচালনা করা হচ্ছে কিনা সেটি দেখতে হচ্ছে আমাদের। একজন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দিয়ে সচিবের অব্যাহতি তথ্য, সেটিও আমাদেরকে ওনার ফেসবুক পেজে তাকিয়ে জানতে হয়। এই সব কিছু মিলিয়ে আসলে এই ঘটনাগুলো এই সরকার নিজেদের জন্য নিজেরা আসলে এক ধরনের অন্য রকমের চাপ তৈরি করছে বলে আপনি মনে করেন কিনা? অনেকে বলেছে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, মানে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসাবে তারা আখ্যায়িত করেছিল। দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে এরকম একটা অনুভূতি সবাই ফিল করছিল। মাত্র 1 বছরের মধ্যে এখন প্রত্যেকটা দেখেন, এই 1 বছরের মধ্যে প্রায় 100টির মতো মাজার ভাঙা হয়েছে। এই 1 বছরের মধ্যে নারীরা বিভিন্ন জায়গায় হেনস্থা হয়েছে। এই 1 বছরের মধ্যে দেখা গিয়েছে নাটকের নারী শিল্পীরা বিভিন্ন জায়গায় তারা অভিনয়ের জন্য মানে বিভিন্ন জায়গায় যেতে গিয়েছে, সেখানে তারা বাধাগ্রস্ত হয়েছে। এবং এই 1 বছরের মধ্যে আমরা দেখেছি যে এই জুলাইয়ের এই 36 দিনের আন্দোলনে যেইভাবে বাংলাদেশের ছাত্রীরা এবং মায়েরা বোনেরা যেভাবে রাজপথে বিরাট ভূমিকা পালন করেছিলেন, তারা কোথায় গেলেন? কিন্তু এই সব দোষ শুধু অন্তর্বর্তী সরকারের নাকি পরাজিত শক্তির ও ষড়যন্ত্রের লক্ষণ দেখা গেছে? এই সমস্ত দোষ অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে, কারণ তাদেরকে তো সব দল সর্বাত্মক সহযোগিতা দিয়ে তাদেরকে, বিশেষ করে প্রধান উপদেষ্টাকে নিয়ে এসেছিলেন, তিনি কেন সব দলকে আস্থায় নিতে পারলেন না? একটা নির্বাচন ডিক্লারেশন, মানে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এত জীবন দেওয়া হলো, এত সময় ক্ষেপণ করা হলো, সেই নির্বাচনটি কবে হবে সেইটা ডে 1 থেকে সমস্ত দলগুলা জানতে চেয়েছে। এইটা কি তাদের অপরাধ এই বিষয়টা জানার জন্য? সেই বিষয়টা নিয়ে এত গোলাপানি করলেন এবং রাজনৈতিক দলগুলোকে অনেকটাই অনাস্থায় নিয়ে গেলেন, এবং এই রাজনৈতিক দলগুলোর মধ্যেও তো বিভেদ সৃষ্টি হয়েছে। এখন কোথাও আমরা দেখছি কোন দলকে আসলে এক ধরনের ষড়যন্ত্র আছে কিনা সেই প্রশ্নও তো বারবার উঠছে। ষড়যন্ত্র তো থাকবেই, ষড়যন্ত্র তো আমরা দেখতেই পাচ্ছি, সেটা সব জায়গায়। সেটা গোপালগঞ্জে আমরা যেমন ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, আমরা সচিবালয়ে আমরা ষড়যন্ত্র থাকবে, এবং ষড়যন্ত্র মোকাবেলার জন্য সক্ষমতা কতখানি সেটি প্রয়োজন। কিন্তু নির্বাচন নিয়ে এক ধরনের ডান দিকে একটা ফ্রেমিং করার চেষ্টা কেউ করছে বলে কি মনে করেন? আচ্ছা, প্রথমত আমি একটা জিনিস ক্লিয়ার করি, যেটা হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক যে জটিলতা, হ্যাঁ,
বা নির্বাচনকে সকল সমস্যার সমাধান হিসেবে যারা চিন্তা করে, তারা যে কোনো সমস্যা অথবা কোনো ক্রাইসিস চলে আসলে তারা মনে করেন যেটা হচ্ছে নির্বাচন পিছানোর একটা মানে চেষ্টা বা প্রচেষ্টা ওনারা মনে করেন। এখন দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাচনের যে টাইম ফ্রেম আমরা দেখেছি সেটা কিন্তু খুবই স্পষ্ট। আমরা শুরুতে যখন গত বছরের ডিসেম্বরে আমরা দেখেছি যে জানুয়ারি থেকে হচ্ছে জুনের মধ্যে ওনারা নির্বাচনের একটা টাইমলাইন দিয়েছেন। এরপরে আমরা দেখলাম যে হচ্ছে এপ্রিলের মধ্যে নির্বাচনের একটা আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। পরবর্তীতে লন্ডন বৈঠকের পরে সেটা ফেব্রুয়ারিতে আসার মতো একটা আসতে পারে এরকম একটা মতামত আমরা পেয়েছি। এখন যে বিষয়টা হচ্ছে আপনার নির্বাচন সামনের বছরে কখন হবে বা কোন মাসে হবে সেটা বড় প্রশ্ন নয়। সেটা বড় নির্বাচনের আগে যেটা আমরা দেখতে চাই, নির্বাচনের আগে যে জিনিসটা গুরুত্ব পাওয়া উচিত সেটা হচ্ছে যে আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে আসলেন, আপনি গণঅভ্যুত্থান পরবর্তী সকল দল মত নির্বিশেষে আপনি যখন ক্ষমতায় আসলেন, আপনি এই দেশের সংস্কারটা কতটুকু করতে পারলেন। সংস্কারের সাথে নির্বাচনের যে একটা দ্বান্দ্বিক সম্পর্ক, এক বছরে তাহলে আপনারা কতখানি সংস্কার এগিয়েছে দেখতে পেয়েছেন? সংস্কার এগিয়েছে। আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা যে 53-54 বছরে যে একটি ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে বাংলাদেশকে যেতে দেখেছি, আমরা সেটাই চেয়েছি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হোক এবং নতুন রাজনৈতিক কালচার, নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ কালচারের একটা গণতন্ত্র চাইলে নির্বাচন কেন চাওয়া যাবে না? গণতান্ত্রিক ধারায় যেতে হলে তো নির্বাচন সবচাইতে জরুরি। নির্বাচন চাওয়া কোনো দোষের কিছু না। নির্বাচন অবশ্যই আপনি চেতে পারেন, রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে সে নির্বাচনের মাধ্যমে আসবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যদি সকল সমস্যা সকল ক্রাইসিসের আপনি যদি মনে করেন যে সমাধানই নির্বাচন, সেক্ষেত্রে প্রবলেমটা আছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার কিছু জায়গায় দুর্বলতা প্রকাশ পাচ্ছে, কিছু জায়গায় তারা আমি মনে করি যে হচ্ছে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলের একটা দায়িত্ব আছে তাদের ভুলটা ধরিয়ে দেওয়া ও কীভাবে তারা এই সমস্যা থেকে উত্তরণ হতে পারে সে একটা গাইডলাইনটা রাজনৈতিক দল দিতে পারে। এবং আমরা যেটা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যখনই একটা ক্রাইসিস ফেস করে সেক্ষেত্রে তারা রাজনৈতিক দলগুলোর সাথে বসে, তাদের কাছ থেকে সাজেশন নেয়, তাদেরকে কিছু জিনিসের ব্যাপারে আহ্বান করে, উইকের ব্যাপারে আহ্বান করে। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে সংস্কার এবং নির্বাচনের যে দ্বান্দ্বিক সম্পর্ক, আসলে কোনো দ্বান্দ্বিক সম্পর্ক নেই। সংস্কারের কিছু প্রয়োজনীয়তা আছে, কিছু মৌলিক সংস্কারের কথা আমরা বলছি। আমি একটু যদি বলি মৌলিক সংস্কারের যে আমরা কথা বলছি সেটা বাস্তবায়ন করার জন্য হচ্ছে। জি, আমি ঠিক এই রাতেই আপনার কাছে আসবো, তবে জিপিএ ইস্পাত মিত্র রাজখান থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএ ইস্পাত মিত্র রাজখান দেখছেন। আরমান হোসেন, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গেছিলাম যে আসলে বিভিন্ন পুরানো রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যা ধরনের সমস্যাগুলোর সম্মুখীন আসলে অন্তর্বর্তী সরকারকে হতে হচ্ছে, সেই সব কিছু সমস্যার কারণ হিসেবে দেখছেন যে কোনো একটি নির্বাচন হচ্ছে না এবং সেই নির্বাচনে আসলে পুরনো রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে নির্বাচিত সরকার আসলে হয়তো এই সমস্যাগুলো সমাধান হওয়া সম্ভব ছিল। সেই জায়গাটি থেকে একটু আপনার কাছে জানতে চাই, নির্বাচন পেছানোর এক ধরনের অপচেষ্টা চলছে, সেটিও কিন্তু রাজনৈতিক দলগুলো বারবার বলার চেষ্টা করছে। সেটি আসলে কেন? পাওয়ার প্র্যাকটিস, যারা নির্বাচন না করেই পাওয়ার প্র্যাকটিস করতে পারছেন তাদের সুবিধার জন্যই। ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে হচ্ছে সংস্কারের যখন কথা বলা হয় বা মৌলিক সংস্কারের বাস্তবায়নে যখন কথা বলা হয় সেক্ষেত্রে কয়েকটি বিশেষ দল বা একটি বিশেষ দল বলার চেষ্টা করে যেটা হচ্ছে নির্বাচন পেছানোর জন্য একটি চক্রান্ত বা নির্বাচন পেছানোর জন্য একটা প্রচেষ্টা। এখন দেখুন, আপনার অন্তর্বর্তীকালীন সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন প্রদান করা, এবং এই সুষ্ঠু নির্বাচন প্রদান করার জন্য কিন্তু আপনার কিছু সংস্কারের বাস্তবায়ন প্রয়োজন। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার সেটা বাস্তবায়ন করা ছাড়া আপনি কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন প্রদান করতে পারবেন না। যেমন ধরেন, আমাদের কিছু বিষয় সংস্কার এখনও পেন্ডিং নির্বাচন রিলেটেড। যদি আমি বলি, নির্বাচনী বিধিমালা সংক্রান্ত সংস্কার আমাদের এখনও বাস্তবায়ন করা হয়নি। নির্বাচনী আসনের যে সীমানা নির্ধারণ, সেক্ষেত্রেও কিন্তু একটি ব্যাপক সংস্কার এখনও পর্যন্ত পেন্ডিং এবং এই ব্যাপারে এখনও কোনো অগ্রগতি আসেনি। এছাড়া যদি আমরা দেখতে পারি যে নির্বাচন কেন্দ্রিক যে প্রশাসনিক সংস্কার, সেটাও কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়নে কোনো আমরা অগ্রগতি দেখিনি। এবং এটা আমরা আগেও দেখেছি যে নির্বাচন কেন্দ্রিক যে প্রশাসনিক মিসইউজ অ্যান্ড অ্যাবিউজ, সেটার কারণে কিন্তু গত আওয়ামী লীগের আমলে 3টি একদম প্রশ্নবিদ্ধ বা সাজানো নির্বাচন আমরা দেখতে পেয়েছি। এছাড়া আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ যে হচ্ছে সংস্কার বা বিচারের সাথে নির্বাচনের কি আপেক্ষিক কিনা বা দ্বান্দ্বিক সম্পর্ক আছে কিনা, এখানে আপনার দেখতে হবে। গোপালগঞ্জের ঘটনায় যদি আমি নিয়ে আসি, আওয়ামী লীগের যে চিহ্নিত সন্ত্রাসী বা চিহ্নিত পদধারীর নেতা, তারা আমরা দেখেছি যে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর আক্রমণের সময় তারা দৃশ্যমান ছিল। অনেক বক্তব্যকে উস্কানি হিসেবেও দেখার চেষ্টা করেছেন অনেকে। জি, আমি আসছি সেই বিষয়ে। তো সেক্ষেত্রে যখন আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে তারা এখনো বিচারের মুখোমুখি হয়নি বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এখনো গ্রেফতার করতে পারেনি, সেক্ষেত্রে এরা যখন কনস্ট্যান্ট এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, বিভিন্ন কুচক্রি তৈরি করে যাচ্ছে, সেখানে অবশ্যই আপনার চিন্তা করতে হবে যে একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রেও
তারা একটা বড় প্রতিবন্ধকতা। আর গোপালগঞ্জের ঘটনার ক্ষেত্রে যখন আমাদের উস্কানির কথা বলা হয়, গোপালগঞ্জে আমাদের 64 জেলার একটি জেলা হচ্ছে গোপালগঞ্জ, এখানে আমাদের স্বাভাবিকভাবে পদযাত্রা হবে এবং হওয়ার কথা ছিল। এখানে যখন আওয়ামী লীগের নেতা কর্মী এবং গোপালগঞ্জে যারা পালিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা যখন ঘোষণা দিয়ে আগের রাতে ঘোষণা দিয়ে আক্রমণের তারা প্রস্তুতি নেয় এবং তারা এখানে ইউএনের অফিস অথবা ইউএনের গাড়ি, পুলিশের গাড়ি, রিপোর্টিং অ্যাসোসিয়েশনের অফিস এবং জেলা কারাগারে আক্রমণ করে, এনসিপির নেতৃবৃন্দকে সরাসরি হত্যার উদ্দেশ্যে নিয়ে যারা যখন আক্রমণ করে, সেক্ষেত্রে এটা বোঝা যায় যে হচ্ছে দেশে আপনাদেরও অনেক রকমের সমালোচনা আছে। আপনারাও হঠাৎ করে পদযাত্রাকে মার্চ টু গোপালগঞ্জ বানিয়ে ফেলেছেন, সেই আলোচনা আমরা দেখেছি বা দীর্ঘদিন আসলে এখন দেখুন এইখানে মার্চ শব্দটা ইউজ করার ক্ষেত্রে সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না। এটা যদি স্বাভাবিক পদযাত্রা, গোপালগঞ্জের পদযাত্রা অথবা মার্চ টু গোপালগঞ্জ যেটাই হতো, এখানে আক্রমণটা করেছে কারা বা এখানে বিশৃঙ্খলা বা হত্যা চেষ্টা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী, সে পরাজিত শক্তি। সো এখানে আপনি যতটুকুই সফট থাকেন অথবা আপনি যদি এখানে একটা স্ট্রিক্ট লাইন মেইনটেইন করেন, এই আক্রমণ বা হত্যা চেষ্টা বা এটা যদি আপনার যদি ওই দিন গোপালগঞ্জে আমরা যদি স্বাভাবিকভাবে যদি বের হতে না পারতাম, এখানে এনসিপির প্রত্যেকটা নেতাকর্মী মারা যেত এবং তারা হত্যার শিকার হতো। তার মানে কি আসলে এই পরাজিত শক্তির যে ষড়যন্ত্রের লক্ষণ প্রধান উপদেষ্টা দেখতে পাচ্ছেন, এক বছর যেতে না যেতে তারা অনেক বেশি শক্তিশালী অন্তর্বর্তী সরকারের চাইতেও, এখনকার পুরনো রাজনৈতিক দলগুলোর চাইতেও? যে কোনো পরাজিত শক্তি সে তো পরাজয়ের গ্লানি বহন করে, সে তো ঘুরে দাঁড়াতে চাইবেই। আমরা 71-এর পরাজিত শক্তিকে ঘুরে দাঁড়াতে দেখছি না, তা সেরকম 90-এর পরাজিত শক্তিকে আমরা ঘুরে দাঁড়াতে দেখছি না, তাহলে 24-এর পরাজিত শক্তিও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এটা রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটবে। কিন্তু যারা বিজয়ী তাদের দায় কি? তারা কি শুধু পরাজিত শক্তির ছায়ার সঙ্গে লড়াই করবে, নাকি বিজয়ের যে স্বপ্নগুলো ছিল সেগুলো পূরণ করার চেষ্টা করবে? এখন আমরা যদি অর্থনৈতিক প্রক্রিয়াটা তো আগের মতোই থেকে গেল, যে বাজেট প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে দেখলাম। আবার যদি বলি যে মামলা দেওয়ার প্রবণতাটা আগের মধ্যেই থেকে গেল, অনির্দিষ্ট পরিমাণ মানুষকে মামলার আসামি করা। তাহলে আমি যদি বলি অর্থনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক দমন পীড়নের প্রক্রিয়াটা আগের মধ্যে থেকে গেল, তার পরিবর্তনটা কোথায় হলো? তাহলে মানুষ তো একটা দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়। কিছু পরিবর্তন আছে আর্থিক প্রয়োজন আছে, কিছু পরিবর্তন আছে মনন জগতের পরিবর্তন আছে। সে মনন জগতের পরিবর্তনটা আমরা কোথায় দেখলাম সেটাও মানুষ কিন্তু প্রশ্ন করবে। কারণ এই সরকারের সঙ্গে অন্য সমস্ত সরকারের একটা পার্থক্য আছে। এই সরকার ছিল একটা বিপুল জনমানুষের প্রত্যাশা নিয়ে একটা আশা সরকার। 5ই আগস্ট, আজকে আমরা 1 বছর পরে আমরা প্রায় ভুলেই যাচ্ছি যে 5ই আগস্ট মানুষের মধ্যে কী ধরনের উদ্দীপনা তৈরি হয়েছিল আর মানুষের মধ্যে কী পরিমাণ ক্রোধ ছিল অতীত সরকারের বিরুদ্ধে। সে ক্রোধের আগুনে যেমন অনেক কিছু পুড়েছে, আর প্রত্যাশাও ঠিক তেমনি কিন্তু বড় হয়েছে। কিন্তু এখন ক্রোধের আগুন অন্যদিকে যখন পরিবাহিত হচ্ছে অথবা প্রত্যাশাটা যখন চাপা পড়ে যাচ্ছে, মানুষের মধ্যে তখন প্রশ্ন আসছে, তাহলে অভ্যুত্থানের 1 বছর পরে আমাদের এখন একটু হিসাব করা দরকার। জনমানুষের এই চাপটা কি সরকার অনুভব করতে পারছে? এইটাই বলছি যে এই ক্ষেত্রে একদিকে যেমন ওই দেবপ্রিয় ভট্টাচার্য তিনি একটা কথা বলছেন যে আগের সরকারের সঙ্গে এই সরকারের পার্থক্যটা কি জানেন? আগের সরকারকে কোনো কিছু বললে তারা শুনতেন কিন্তু কেয়ার করতেন না, আর এই সরকার কি কিছু বললে বলে আমরা সব জানি। সেই জন্য বলছেন যে এতটা নির্দোষ, এতটা নিরপরাধ, এতটা নিষ্পাপ সরকার দেখি নাই, কিন্তু সাথে সাথে একটা নির্বিকার সরকারও আমরা দেখছি। এইটা আমরা মনে করি যে জনমানুষের এই যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ করার দায় তো নিতে হবে। যদি একজন মানুষ চেষ্টা করে, চেষ্টা করার পরে সে যদি ব্যর্থ হয়, মানুষ মনে করবে সে চেষ্টা করছে। এই দায় নেওয়াটাই কি আসলে উত্তরণের উপায়? হেলেন জেরিন খান, এই যে চাপগুলো আসলে অন্তর্বর্তী সরকার অনুভব করছে কিংবা নানানভাবে যে ধরনের সমালোচনার সম্মুখীন তাদেরকে 1 বছরের মধ্যে হতে হচ্ছে, সেখান থেকে উত্তরণের উপায়টা আসলে কি? সেটা তো বলতে গেলে আবার বলবেন যে নির্বাচনী কিন্তু কি একমাত্র উপায়? একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। দেখেন, আগে হতো কি, আমরা যেটা সবসময় ফিল করতাম, ঘর থেকে বের হওয়া কিংবা ঘরে থাকা সবসময় চিন্তা করতাম কখন এই সাদা পোশাকধারী আসবে, আমাদেরকে তুলে নিয়ে যাবে, কখন ছাত্রলীগ এসে আমাদের উপরে হামলা করবে, এই ধরনের একটা। আর এখন সবসময় বের হওয়ার সময় চিন্তা করি যে কখন আবার মব সৃষ্টি হবে, কোথায় কি কোন মবের মধ্যে পড়ে যাব। সেটা একদিকে হতে পারে যে আমাদের যে সমস্ত মানে কি বলবো, যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছে কিংবা আছে তাদের একটা হতে পারে, আরেকটা হতে পারে ষড়যন্ত্রকারী যারা আছে, যারা বলে যে যাদেরকে আমরা উৎখাত করেছি তারা এখন, যেমন এনসিপির আমার এই ভাইকে বলছিল যে গোপালগঞ্জে যেটা হয়েছে, গোপালগঞ্জে এটা সত্য যে ষড়যন্ত্র হয়েছে, এই হয়েছে গোপালগঞ্জে, যে এনসিপির যাওয়াটাও কতটা যুক্তিযুক্ত ছিল সেটা নিয়েও কিন্তু জাতির প্রশ্ন আছে। আরেকটা
দেওয়া যাবে না। দেখেন না, গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না, কিন্তু এটা তো আমাদের প্রশ্ন। এই গোপালগঞ্জে একদম আপনি জুলাই আগস্টের পরপরই সম্ভবত সেপ্টেম্বরের দিকে আমাদেরই স্বেচ্ছাসেবক দলের সভাপতির বাড়ি গোপালগঞ্জ। সে গোপালগঞ্জে গিয়েছিল, তাকে অতর্কিত হামলা এবং তাকে এমনভাবে মানে তার ওই তার সাথে গিয়েছিল তার সন্তানরা এবং তার সন্তানের বন্ধুরা গিয়েছিল, তাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে এবং সেই হামলা করার ফলে এতটাই হয়েছিল যে কোনো রকম করে তারা জীবনে বেঁচেছে। তার পরবর্তীতে কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কিন্তু সেই মেসেজটা দিয়েছিলাম যে ওখানকার অবস্থা ভয়াবহ, ওখানে মানে আপনারা ব্যবস্থা নেন। আমরা কিন্তু সেই তখন যদি ব্যবস্থা আইন শৃঙ্খলা মানে ওখানে শক্ত অবস্থান, সেনাবাহিনীর উপরেও তো হামলা হয়েছে না, ওখানে তো হয়েছে, তাহলে কি ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা না নিয়ে আপনাদেরকে বেঁধে ফেলতে নতুন সংস্কার প্রস্তাব দেওয়া হচ্ছে, কারা আপনাদেরকে বেঁধে ফেলছে? শুনেন, কোনো ব্যবস্থা না নিয়ে গোপালগঞ্জে গেলেন এবং এখানে তো একটা প্রশ্ন আসছে যে এই গোপালগঞ্জে এই যে এনসিপির ভাইরা যে গিয়েছে এবং সেখান থেকে উদ্ধার করা হয়েছে, গোপালগঞ্জের টোটাল ব্যবস্থাকে কেন্দ্র করে প্রায় 8 কোটি টাকার মতো সরকার খরচ করেছে, এটাও কিন্তু প্রশ্ন এসছে। এবং আমরা এই যে এনসিপির ভাইরা সারা বাংলাদেশে যে প্রোগ্রামগুলো করছে সেখানে কিন্তু আমরা শুনতে পাই যে তারা সার্কিট হাউস করছে, তাদের এই যে প্রশাসনিক যে প্রোটেকশন দেওয়া হচ্ছে এটাও তো অনেকটা যুক্তিযুক্ত না, এটা নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন আসছে। তবে সব জায়গায় যদি এই ধরনের মানে কি বলবো একচোখা ভাব করা হয় তাহলে তো এই ধরনের বিশৃঙ্খল অরাজকতার সৃষ্টি হবে। সেই কারণে আমি বলবো চাই যে এনসিপি কে রাষ্ট্রীয় অর্থ নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেটি কেন? তীব্র ক্ষোভ আপনারা নিশ্চয়ই দেখেছেন। আচ্ছা, ধন্যবাদ। একদম 10 সেকেন্ড। আচ্ছা, নিরাপত্তা কি এনসিপি রাজনৈতিক দল হিসেবে এনসিপি কি রাজনৈতিক নিরাপত্তা কি পেতে পারে না? সরকারি নিরাপত্তা কি পেতে পারে না? রাষ্ট্রীয় অর্থে পেতে পারে কি? নিরাপত্তার বিষয়টা প্রথমে দেখতে হবে যে এনসিপিতে যারা করেন তারাও কিন্তু এই রাষ্ট্রের নাগরিক। এখন যখন আপনার গোপালগঞ্জ আপনি যেটা দেখেছেন এক মাস ব্যাপী একটা প্ল্যান করে যখন তাদের উপর আক্রমণ করা হয়, তাদের উপর হত্যা চেষ্টা করা হয়, সেটা অবশ্যই আওয়ামী কুচক্রীদের প্রধান টার্গেট এনসিপি এবং এনসিপির নেতৃবৃন্দ। আপনি দেখেন এনসিপির নেতৃবৃন্দের উপর কয়েক দফা হামলা হয়েছে, হাসনাত আব্দুল্লাহর উপর, এবং সেই ক্ষেত্রে দেখা গেছে নিরাপত্তা যেটা দেওয়া হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে তো ধন্যবাদ রাজকুজ্জামান রতন এবং হেলেন্দ্রিন খান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে মতো বিদায় নিচ্ছি জি25 প্রাপ্তিমিতিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।